সে আনে সে আনে লড়াই হবে, এরকম একটি অবস্থা। দ্বিতীয়ত আমাদের যে প্রশাসন যন্ত্র, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের মেধাবী যারা লোকজন রয়েছেন, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রায় সবাই চমকিত হয়েছেন তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার একেবারে হঠাৎ সিদ্ধান্ত। তিনি যেভাবে নাটকীয় কায়দায় ঘোষণা করলেন যে তিনি 25শে ডিসেম্বর তারিখে বাংলাদেশে আসবেন, তখন 99.99% লোক তারা সবাই বলেছেন যা না, শেষ পর্যন্ত আসবে না, এর মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে, যে কোনো একটা অবস্থা তৈরি হবে, তারপরে উনি আসা বাদ দিবেন। বিশেষ করে হাদির নির্মম হত্যাকাণ্ড যখন ঘটল এবং তারপরে যখন পরিবেশ পরিস্থিতি আরও উত্তাল হয়ে পড়ল, সবাই মনে করলো যে তিনি হয়তো আসবেন না। আবার তিনি যখন জিদ ধরলেন যে না তিনি আসবেনই, তখন অনেক আশঙ্কা করলো যে হাদির মতো আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে, এবং লোকজন বলা শুরু করলো টার্গেট কে হতে পারে। একেবারে কয়েকজনের নামই বলে দেওয়া হলো যে এই লোক পরবর্তী টার্গেটে তাদেরকে আততায়ীরা হত্যা করবে, আর হত্যা করার পর সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে, তারপর তারেক রহমান সাহেব আসবেন না। কিন্তু তিনি এলেন এবং বিরচিত নায়কোচিত কায়দায় এলেন। তার দলের যারা লোকজন আছে তারা তাকে বরণ করে নিল ঐতিহাসিক সংবর্ধনার মাধ্যমে। তিনি ফিরলেন কৃতজ্ঞ চিত্তে। 17 বছর পর দেশের মাটিতে পৌঁছে যতটুকু আবেগ দেখানো দরকার, যতটুকু ভদ্রতা দেখানো দরকার, কৃতজ্ঞতা দেখানো দরকার, বিনয় দেখানো দরকার, এখনো পর্যন্ত তার কোনো ঘাটতি আমরা দেখিনি। তার হাঁটা চলার মধ্যে বিনয়ী ভাব, চাহনিতে নম্রতা, ভদ্রতা এবং কৃতজ্ঞতা, এবং একই সঙ্গে তিনি কথা কম বলেন। এই সময়টাতে ভীষণ রকম কথা কম বলেন, সুন্দর করে হাসেন, এবং দলীয় যারা নেতাকর্মী তাদের সঙ্গে সহজতে একটি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন। এর বাইরে যেটা হয়েছে সেটা হলো যে তিনি কারো সমালোচনা করেননি। নিজের যে রিগ্রেট, সেই রিগ্রেট তিনি প্রদর্শন করেননি, কারো বিরুদ্ধে বিষোদ্গার করেননি, কাউকে গালিগালাজ করেননি, প্রতিহিংসা তিনি চরিতার্থ করেননি। এটা ইতিবাচক দিক। সেও এই যে ইতিবাচক দিক, সেই ইতিবাচক দিক নিয়ে, ইতিবাচক বিষয়াদি নিয়ে, কর্মকাণ্ড নিয়ে গত 5 দিন ধরে তিনি কি করেছেন। ভোটার হয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন, নির্বাচনের যে মনোনয়ন 2টো আসনে দাখিল করেছেন, বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয় আছে সেই কার্যালয়ে তিনি অফিস করেছেন, বিএনপির পল্টনের যেটা অফিস সেই অফিসে তিনি এসেছেন, জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। তারপর ওসমান হাদির যে কবর হয়েছে সেটি জিয়ারত করেছেন, তার পিতার কবর জিয়ারত করেছেন, সাভারে গিয়েছেন, জাতীয় স্মৃতিসৌধে, তার শ্বশুর বাড়িতে গিয়েছেন। তো এই সকল কাজগুলো করেছেন। তারপর তার যে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা সেগুলোর ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং ইতিমধ্যে যে কাজটি করেছেন, তিনি লন্ডনে থাকা অবস্থাতেই তার দলের যে বাদবাকি নমিনেশন ছিল সেগুলো ঘোষণা করেছেন। দলের যে সকল লোকজন যাদের সঙ্গে তারা জোট করবেন এই সিদ্ধান্ত তিনি দেশের মাটিতে পা রাখার আগেই দিয়ে দিয়েছেন। যেমন আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুরু, জুনায়েদ সাকি, তারপর ববি হাজ্জাজ, এদেরকে অন্তর্ভুক্ত করা, এদের সঙ্গে ঐক্যজোট করা, রাশেদকে, নুরুল হক নুরুর যে সেক্রেটারি তাকে দলে ঢুকানো, ইত্যাদি নানা রকম, রেদওয়ান আহমেদ এলডিপির সাধারণ সম্পাদক তাকে বিএনপিতে যাকে বলা যোগদান করানো, এই কাজগুলো যেগুলো স্পর্শকাতর, বিতর্ক হতে পারে, তার বর্তমানে এই জিনিসগুলো হলে হয়তো অনেকে বিতর্ক করতো, কিন্তু এই কাজগুলো তিনি বাংলাদেশে পা রাখার আগেই এই কাজগুলো করে ফেলেছেন। তো কাজেই এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে তার প্রায় সব কর্মকাণ্ডই যুক্তিযুক্ত, সায়েন্টিফিক এবং যাকে বলা হয় নিয়মতান্ত্রিক, নিয়মের মধ্যে থেকে তিনি এই কাজগুলো করেছেন। এখন প্রশ্ন হলো যে তিনি এই যে সামনের যে দিনগুলো বা যে সময়গুলো রয়েছে
সেই সময়গুলোতে তার এই নিয়মতান্ত্রিকতা, তার ধারাবাহিকতা, তার এই ভদ্রতা সবকিছু মিলিয়ে তিনি কি কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা, বিজয়ী হতে পারবেন কিনা এবং প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা। এখানে একটা কথা বলতে হয়, আপনি যদি বিএনপির অতীত ইতিহাস দেখেন তাহলে বিএনপিকে বলতে হবে সৌভাগ্যের বরপুত্র। তারা যে কয়বারই ক্ষমতায় এসেছে নিয়তি তাদেরকে ক্ষমতা এনে দিয়েছে এবং সেই ক্ষমতাগুলো যে কয়বারই আসছে তারা কখনো কল্পনা করেনি তারা ক্ষমতায় আসবে, আউট অফ দেয়ার ইমাজিনেশন। কিন্তু যেই কয়বারই আবার তারা চিন্তা করেছে তাদের ক্ষমতা আসা উচিত, তারা ক্ষমতায় আসবে বা তারা চেষ্টা করেছে, প্রায় সব ক্ষেত্রে তারা নিয়তির হাতে পরাজিত হয়েছে। যেমন ধরুন ৭৫-এর ১৫ই আগস্টের পর যে ঘটনাপুঞ্জি, পুরো নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত জিয়াউর রহমান সাহেব স্বপ্নেও কল্পনা করেননি হি ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কিন্তু নিয়তি, সৌভাগ্য তাকে এমনভাবে করে দিয়েছে যে পুরো বাংলাদেশের মানুষ যেটা কল্পনা করতে পারেনি তিনি সেটা হয়ে গেছেন। আবার তার শহীদ হওয়া, মৃত্যু হওয়া এটাও মানুষ কল্পনা করতে পারেনি, কিন্তু সেই ঘটনাগুলো ঘটে গেছে। পরবর্তীতে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, জাস্টিস সত্তার ক্ষমতায় এলেন। বিএনপি যেটা কল্পনা করতে পারেনি যে জাস্টিস সত্তার যেভাবে ক্ষমতায় এসছেন সেই ক্ষমতা থেকে তাকে বিচ্যুত করে একটি সামরিক শাসন জারি করা হবে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বিএনপির উপর যে স্টিম রোলার চালানো হবে, বেগম জিয়ার প্রতি যে স্টিম রোলার চালানো হবে, এটা আউট অফ দেয়ার ইমাজিনেশন। তাহলে দেখুন, তারা যেটা কল্পনা করেনি সেটি তাদের জীবনে ঘটেছে, আর তারা যেটা আশা করেনি সেটাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে দিয়েছে। ৯১ সনে তারা আশা করেনি ক্ষমতায় আসবে, কিন্তু ৯৬ সনে তাদের ক্ষমতায় না আসার কোনো কারণ ছিল না। এর কারণ হলো ৯১ থেকে ৯৬ এই সময়কালীনে তারা অসাধারণ সুন্দর একটি সরকার ব্যবস্থা চালু করেছিল। ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গভর্নমেন্ট ৯১ থেকে ৯৬ বেগম জিয়ার নেতৃত্বে। তো সেক্ষেত্রে ভোট এর পর তারা আবার নির্বাচিত হবে, এটি স্বাভাবিক, কিন্তু সেখানে আওয়ামী লীগ চলে এলো। আবার আওয়ামী লীগ কিন্তু ৯৬ থেকে ২০০১ পর্যন্ত অসাধারণ ভালো কাজ করেছিল। ৯১ থেকে ৯৬ বেগম জিয়া যে কাজ করেছিলেন তার সাথে অনেক অনেক ভালো কাজ করেছিলেন শেখ হাসিনা। ফলে কি হলো, ২০০১ সনের নির্বাচনে শেখ হাসিনার পরাজয় হবে এটা বিএনপি কল্পনাই করতে পারেনি। কিন্তু পর্দার আড়ালে কিছু খেলাধুলা, বিভিন্ন আন্তর্জাতিক চক্র, দেশি বিদেশি আমলাতন্ত্র, এই যে পলিসি, এই পলিসিগুলো বিএনপির অজান্তেই এমনভাবে হয়েছে যে সৌভাগ্য বিএনপির পায়ের কাছে এসে ধরা দিয়েছে। ২০০১ সনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো। কিন্তু ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তারা ক্ষমতা চালানোর পরে তারা কিন্তু প্রাণান্ত চেষ্টা করেছিল, মেটিকুলাস ডিজাইন করেছিল, তারা ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। বিভিন্ন সময়টাতে তারা যে চেষ্টা চরিত করেছে ক্ষমতা আসার জন্য, এবং তারা যেভাবে ক্ষমতা আসার বাগান সাজিয়েছিল 100% সব ক্ষেত্রে তারা পরাজিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, দুর্ভোগ এবং দুর্দশার কবলে পড়েছে। এই হলো ইতিহাস। তাহলে আমরা যদি একটা ক্যালকুলেশনে আসি, আপনি দেখবেন যে নিয়তি এমন একটা ব্যাপার, আপনার জীবনে সেই ঘটনাই বারবার ঘটবে। এর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনার জীবনে কখনোই ঘটেনি সেটা ভবিষ্যতেও ঘটবে না। তো বিএনপির যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটা হলো তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হয়, এই অপরচুনিটি, এবং সেই অপরচুনিটি তাদের জন্য তৈরি হয়েছে এটা বিএনপির লোকজন বুঝতে পারে না, কিন্তু ক্ষমতা তারা পেয়ে গেছে যেই কয়বারই। আবার বিএনপি যেই কয়বারই খুব কনফিডেন্স লেভেল হাইতে ছিল, বিএনপির কনফিডেন্স লেভেল, তারা নিশ্চিত ছিল ক্ষমতায় আসবে, কলা কৌশল করেছিল, চেষ্টার তদবির করেছিল, একটিবারও তারা ক্ষমতায় আসতে পারেনি। বোঝার চেষ্টা করেন। তো সেই দিক থেকে যে বর্তমান যে সময়টি, এই সময়টি বিএনপির যে ইতিহাস সেই ইতিহাসের উল্টো। অর্থাৎ এখন সারা বাংলাদেশ ডিক্লেয়ার হয়ে গেছে
বিএনপি ক্ষমতায় আসছে। এটা বিএনপির সাথে মানায় না। বিএনপি যেটা হয় কেউ কল্পনা করতে পারবে না বিএনপি চলে আসবে। তো বিএনপিকে যখন ডিক্লেয়ার করা হচ্ছে যে কোনোভাবে একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা বিএনপির অতীত ইতিহাসের সঙ্গে মিলে না। ২ নম্বর হলো যে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন। এই যে দুটো পোর্ট্রেট তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে, এই পোর্ট্রেটের সঙ্গে বিএনপির যে ইতিহাস মিলে না এবং সেই ইতিহাসকে অতিক্রম করাটাই তারেক রহমান সাহেবের চ্যালেঞ্জ এবং দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান। অর্থাৎ এইবার যদি বিএনপি বিজয়ী হয়, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়, দ্যাট উইল বি দ্য ম্যাজিক অফ তারেক রহমান সাহেব। এখন তিনি কি সেই ম্যাজিক দেখাতে পারবেন? এই যে গত ৫ দিন তিনি আসলে যে কাজকর্মগুলো করেছেন, সেই কাজকর্মগুলোর মধ্যে ম্যাজিক্যাল কিছু ছিল কিনা, যেটা আপনাকে আমাকে আশ্চর্য করে দিয়েছে। আমরা আশা করিনি তার কাছ থেকে। কিন্তু তিনি সেই কাজগুলো করেছেন। খুব দৃষ্টিনন্দন এবং সারপ্রাইজিং, ভীষণ রকম সারপ্রাইজিং, আউট অফ ইমাজিনেশন। রাজনীতির প্রতিপক্ষের জন্য, রাজনৈতিক দলের জন্য প্রত্যেকটা ব্যাপার, এনি ডিসিশন, এটা আপনারা চিন্তা করুন। আমি এই বিষয়গুলোতে ইন ডিটেলস বলবো না। আমি শুধুমাত্র যে এটা বিএনপি যে রাজনীতি, সেই রাজনীতির ধারাবাহিকতা বলার চেষ্টা করছি। এরপরে যে ঘটনাটা হলো তা হলো বিএনপির যারা প্রতিপক্ষ এই মুহূর্তে আছে, তারা সবাই ঘরের শত্রু, বিভীষণ। আওয়ামী লীগ বিএনপির অভ্যন্তরীণ কিছু জানে না, কিন্তু জামাত যেহেতু দীর্ঘদিন বিএনপির সাথে চলাফেরা করছে, একসাথে দল করেছে, ফলে বিএনপি কি করতে পারে সব জামাতের মুখস্থ। বিএনপির যত ইতিবাচক জিনিস আছে তাও মুখস্থ, বিএনপির যত নেতিবাচক দিক আছে, এমনকি তাদের পার্সোনাল লাইফ, তাদের সহায় সম্পত্তি, বিএনপির কোন লোকটির কতটুকু বুদ্ধি আছে, প্রজ্ঞা আছে, মেধা আছে, এটা জামাতের লোকজনের রীতিমতো মুখস্থ। কাজেই এই যে ঘরের শত্রু বিভীষণ, তারা এখন বিগড়ে গেছে এবং বিএনপিকে পরাজিত করে কৌশলে তাদেরই বন্ধু, তাদেরই একসময়, যেটা তারেক রহমান সাহেব জামাতকে বলতেন যে আমরা একই মায়ের পেটের জড়োয়া ভাই, একই মাতৃগর্ভে জন্মে নেওয়া দুজন সন্তান, ভাই, আপন ভাই। তো সেক্ষেত্রে মানে সেই জামাত বিএনপির দুর্বলতা জানে, তারেক রহমান সাহেবের দুর্বলতা জানেন। এই কয়দিন আগে তো লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের বাসায় বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসছেন। নিঃসন্দেহে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে আসছেন জামাতের আমির। তো কাজেই প্রতিপক্ষ অন্য যে কোনো সময়ের চাইতে এই মুহূর্তে বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ। এর কারণ হলো বিএনপির সকল দুর্বলতা, সক্ষমতা প্রতিপক্ষ জানে। আর বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং তারেক রহমান সাহেবের জন্য আরও ভয়ঙ্কর, বিএনপির জন্য ভয়ঙ্কর হলে বিএনপি জামাত সম্পর্কে তেমন কিছুই জানে না, তেমন কিছু জানে না। তারা মনে করে যে আমরা জামাতকে প্রতিষ্ঠা করেছি, এই আমাদের দয়ার পাত্র। আপনি যখনই কাউকে তাচ্ছিল্য করবেন এবং সেই তাচ্ছিল্যের ব্যক্তি যদি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, আপনি ধরে নেবেন যে আপনার প্রাথমিক পরাজয় হয়ে গেছে। আপনি যাকে তাচ্ছিল্য করবেন সেটা আপনার বাড়ির কাজের লোক হোক বা যে হোক, এই তাচ্ছিল্যের সঙ্গে সঙ্গে সে যখনই আপনার প্রতিদ্বন্দ্বিতা হবে, আপনি তার কাছে পরাজিত হবেন। এটাই ইতিহাসের নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আপনি চিন্তা করুন, কারো দারোয়ান, কারো পিয়ন, আপনি হুমায়ুন আহমেদের অয়ময় নাটক দেখেছেন। মির্জা সাহেবের বাড়িতে কাজ করতেন এক লোক, আবুল হায়াত। তো তিনি সেই মির্জা সাহেবের জমিদারি কিনে নিলেন। এর কারণ হলো মির্জা সাহেবের সকল দুর্বলতা আবুল হায়াত জানতেন। ফলে তিনি কৌশলে তার সেই পরিবারে অশান্তি তৈরি করলেন, তার ট্রেজারিকে দুর্বল করে দিলেন এবং নিলামে জমিদারি কিনে নিলেন। এটাই নিয়ম। একেবারে সাম্প্রতিক, দূরে না গিয়ে, নাটকে না গিয়ে বাস্তবে বলি, আমাদের দক্ষিণবঙ্গের রাজনীতিতে জনাব আনোয়ার হোসেন মঞ্জু, ইত্তেফাকের মালিক, কিংবদন্তি, এত মেধাবী এবং এত অভিজাত, তার সমপর্যায়ের বাংলাদেশের দ্বিতীয় কোনো পরিবার নেই। তিনি কেবল ইত্তেফাকের তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে নন,
25 বছর বয়সে বাংলাদেশ নয়, এশিয়ার সবচেয়ে নামকরা পত্রিকা ইত্তেফাক 60-এর দশক থেকে 70-এর দশক 80-এর দশক পর্যন্ত এশিয়ার মধ্যে সবচেয়ে নামকরা ওয়েল সার্কুলেটেড পত্রিকা ছিল, সম্মানিত, কমার্শিয়ালি ভায়াবল, প্রভাবশালী। সেই পত্রিকার সম্পাদক ছিলেন 25 বছর বয়সে, এবং সেই 25 বছর বয়সে তিনি প্রেস ক্লাবের সভাপতি অথবা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কোনটার একটা যিনি তিনি ছিলেন। তিনি বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন। এরশাদ সরকারের পুরো জমানাটাতে তিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন। 7 থেকে 8 বার এমপি ছিলেন। রাজনীতিতে বন্ধুবৎসল থেকে শুরু করে তার সততা এবং এলাকাতে তার যে কন্ট্রিবিউশন, এটা আমরা যারা রাজনীতিতে এসছি আমাদের কাছে একটা স্বপ্নের বিষয়। তিনি তার নির্বাচনী এলাকায় একটা সময় শেষের দিকে পেরেছেন কিনা জানি না, সমস্ত হাট বাজার খেয়াঘাটের ট্যাক্স নিজের পকেট থেকে দিয়ে দিতেন। সব ট্যাক্স ফ্রি ছিল তার এলাকাতে। এই কাজগুলো আমি স্বপ্নে দেখতাম, কিন্তু এতগুলো হাট বাজার আমি যখন গেলাম নিজে দেখলাম, আমি দেখলাম যে ও মাই গড, আমার এলাকাতে গলাচিপে 10 মিনিটে এতগুলো হাট আছে, এক একটা হাট 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা ডাক হয়। এই হাটগুলোর টাকা আমি যদি নিজের পকেট থেকে দিলে একটা খেয়াঘাটের ডাক হয়ে যায় 20 লাখ 25 লাখ টাকা, এ সম্ভব না। কিন্তু এই কাজগুলো তিনি করেছেন, সত্য মিথ্যা আমি জানি না, বাট আমরা শুনেছি। এমপি হওয়ার আগে শুনেছি, এবং স্বপ্ন দেখতাম যে আমি যদি কখনো এমপি হই তাহলে আমি এই কাজগুলো করব। এইরকম একজন জনপ্রিয় মানুষ, যিনি নিজে এমপি হয়েছেন 7-8 বার, তার স্ত্রী এমপি হয়েছে, নির্বাচিত এমপি তাসমিমা বেগম, সেই মানুষের পরাজয় ঘটেছে। তার একজন পিএ ছিলেন, প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, নাম যেন মহারাজা নাকি। এই যে সর্বশেষ নির্বাচন হলো, সেই নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জুর সেই পিএস বা পিএ এপিএ মহারাজা, সে এমপি হয়ে গেছে। এই বৃদ্ধ বয়সে এই লোকটা এই শোনার পর অনেকটা পাগল হয়ে, উনি তো মানে অন্য মানুষ তো পাগল হয়ে যেত। এইরকম যে মানে যখন একটা ঘটনা ঘটে নিয়তি, আপনি যাকে তাচ্ছিল্য করবেন, যাকে আপনি কাউন্ট করবেন না, তার দ্বারাই আপনার সবচেয়ে বড় অপমানটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের জন্য সবচেয়ে অস্বস্তিকর, সবচেয়ে ডেঞ্জারাস এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হবে যদি জামাত এখানে রাষ্ট্র ক্ষমতা দখল করে। এখন তো দখল করেই আছে। আগামীতে যদি নির্বাচনের মাধ্যমে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামাত রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, দ্বিতীয়ত জামাত যদি প্রধান রাজনৈতিক বিরোধী দল হয়ে যায় পার্লামেন্টে এবং বেশ কিছু ভালো আসন পেয়ে, জামাতকে তো ধরে নেওয়া হয় 30-35টা আসনের বেশি পাবে না, কিন্তু দেখা গেল তারা 100 আসন পেয়ে গেছে। বিশ্বাস করেন বিএনপির ঘুম হারাম হয়ে যাবে, তারেক রহমান সাহেবের ঘুম হারাম হয়ে যাবে। তো কাজেই এই মুহূর্তে বাকি যে সময়গুলো আছে সেটা হলো তারেক রহমান সাহেবকে তার কর্মকাণ্ডে, চিন্তা চেতনায় ম্যাজিক্যাল কিছু দেখাতে হবে, জাদুকরী কিছু দেখাতে হবে, যাতে করে ভোট কেন্দ্রে ভোটার আসে, ভোট প্রশ্নবিদ্ধ না হয়, এবং তিনি তার দলকে নিয়ে যে বিজয়, সেই বিজয়ের পথে সম্মানজনক একটি সংখ্যাধিক্য রাখতে পারেন। দলের অভ্যন্তরীণ যে মারামারি হানাহানি কাটাকাটি আছে, এটা যতটা সম্ভব তিনি কমিয়ে রাখতে পারেন, যেন তার দলের নেতাকর্মীরা দলে দলে বিএনপি ছেড়ে জামাতে না যায়। এই কাজগুলো যদি তিনি করতে পারেন, হয়তো তার যে রাজনৈতিক যে জীবন সেটি অপ্রত্যাশিত এবং যাকে বলা হয় জাদুকরী একটা সফলতার মুখ দেখবে। তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল, এখানে কি কি হয়েছে বলো। বলছে শুনেছি 3 লাখের মতো লোক শহীদ হয়েছে। তো 3 লাখকে উনি ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছিলেন। এটাই সিরাজুল ইসলামের বইতে লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি 10,000 লোক ছিল যোদ্ধা। তাহলে 10,000 হলে 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোত্থেকে আমাকে বলেন? যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে কোত্থেকে? জনগণ, নারী কি করতে এতগুলি মারা হয় নাই? আপনার তথ্য তো আছে, তথ্য ছাড়া তো না। 30 লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি?
30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কিন্তু 30 লক্ষ তো হতে পারে না। কিন্তু স্যার 30 লক্ষ লোক শহীদ হয় না, এটার আসলে যুক্তি কি? হয় না এর পেছনে গল্প? আপনাকে তো যুক্তি তো দিলাম, আপনাকে আর কিভাবে বলবো? যুদ্ধের সংখ্যা ছিল 1,20,000-এর বেশি না, 1,10,000-এর বেশি না, তাহলে এত লোক মারা যাবে কোত্থেকে যুদ্ধে? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হইতে পারে, 10,000 হইতে পারে, লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই। এটা হলো ভারতের বয়ান, শেখ মুজিবের বয়ান, শেখ হাসিনার বয়ান, বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য। কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো। ভারতের কারা আজকে লাভবান? হাসিনার আমলে কারা লাভবান হয়েছে? ভারত লাভবান হয়েছে, বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে, বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই। আচ্ছা স্যার, এই 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন, এর মধ্যে কোনো রাষ্ট্রনায়ক বা কোনো সংগঠন কি উদ্যোগ নেয় নাই যে আসলে সুনির্দিষ্ট 64 জেলার 56,000 বর্গ মাইলে যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কতজন লোক মারা গেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বা ভারত বা পাকিস্তান কত কি চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে কি কোনো অনুসন্ধান হয়? অবশ্যই আছে, না থাকবে না কেন? সরকারের কাছে আছে। আমার মনে হয় এখন বাংলাদেশের সমস্যা অন্যগুলি। আপনি 1971-এ চিপে খেলে ইক্কুর মতো কোনো লাভ হবে না। এখন জাতির সামনে যে সমস্যাগুলি আছে, এটাতে কীভাবে উত্তরণ হবেন, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, মানলাম যে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত, আমরা ওটা জানতে চাই না, অসুবিধা নাই, কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধ নিয়ে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা হচ্ছে। ওটা হবে না কেন? হাসিনা কি করেছে? তাদের দলে যারা 5 বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ মানে কি? যারা অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযুদ্ধ। ওই রকম মুক্তিযুদ্ধ যদি হয়, বাংলাদেশের যখন 9 কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ। আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন, তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টে জীবন যাপন করেছে, লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই, আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই, বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই, কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃহীত হয়েছে। সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে। মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে। যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, অথবা মুক্তিযোদ্ধাদের সাথে থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধ না। আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন, বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স। হাসিনা তো সবগুলি একাকার করে দিয়েছে, তার দলের লোকজনকে বাধা দেওয়ার জন্য এটা ঠিক করেছে। আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি, আপনি এগুলো সব কাটশিট করেন, কাটশিট করে 30-40 হাজারের মধ্যে নিয়ে আসেন। জাতির সম্পদ এভাবে নষ্ট করা ঠিক হবে না। গরিব মানুষেরা খাইতে পায় না, আর শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযুদ্ধ পাতা পাবে, এটা তো ঠিক না। স্যার, আমার প্রশ্নটা যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিব বা ক্ষমা চাচ্ছি। সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার দল বলা হয় আওয়ামী লীগকে, তারা দাবি করছে তারা স্বাধীন করছে দেশ, শেখ হাসিনার বাপের দেশ তারা বলছেন, বা আওয়ামী দোসরা বলে যে আওয়ামী লীগ স্বাধীন করছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে, এই আওয়ামী লীগের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ নাই কেন? এটা তো উত্তর আপনি দিয়ে দিয়েছেন, আমি আবার উত্তর দেবো কেন? আপনি তো বললেন যে যদি যুদ্ধ করতো তাদের মধ্যে খেতাব প্রাপ্ত থাকতো। খেতাব প্রাপ্ত কেউ নাই তো। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে, আমোদ ফুর্তি করেছে। তারা তো যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা তো রর প্ররোচনায় কীভাবে বাংলাদেশে ফিরে আসে রক্ষী বাহিনী করবে, মুজিব বাহিনী করবে, এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাশিয়াকে তারা ফলো করছিল, কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত হবে, কিভাবে ক্ষমতায় টিকে থাকবে, এই পরিকল্পনা তারা করছিল, এবং তারা এসে এটা বাস্তবায়নও করছে। মুজিব বাহিনী সৃষ্টি করেছিল, রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল। আর্মির কোনো প্রাধান্য ছিল না, রক্ষী বাহিনী ছিল 1 নম্বর বাহিনী, তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হতো। আর্মির অনেক অফিসারকে, অনেক অন্যান্য পদবীর লোকদেরকে রাস্তাঘাটে রক্ষী বাহিনী অত্যাচার করেছে, পিটাইয়েছে। অনেক ঘটনা এরকম আছে, যার কারণে শেখ মুজিবকে যখন হত্যা করা হয়, বাংলাদেশ সেনাবাহিনী উল্লাস করেছে। উল্লাস করার পিছনে একটাই কারণ, শেখ মুজিব আমোদ ফুর্তি করেছে,
ভারতের দালাল হিসেবে কাজ করেছে, বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কাজ করে নাই। কারণ তার তো প্রসব বেদনা ছিল না, আমাদের তো প্রসব বেদনা ছিল। 9 মাস আমরা যুদ্ধ করেছি, কষ্টটা কি জিনিস, অস্ত্রের মুখে যাওয়া, গুলির মুখে যাওয়া যে কী কষ্ট, এটা তো শেখ মুজিব বুঝে নাই। সে তো পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করে ওখানে মুরগি আর ছাগলের মাংস খেয়েছে। আর হাসিনা, তার যে প্রসব হয়েছে সেটা তো সেনানিবাসে হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে তার ছেলে, তাকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর হসপিটালে, ওখানেই তো তার বড় ছেলে জয়ের জন্ম হয় এবং পাকিস্তানের কাছ থেকে ভাতা পাইতো। আমি একাধিকবার আপনাকেও বলেছি, সবাইকে বলেছি। সুতরাং তারা পাকিস্তানকে গালি দেবে, তাদের মুখে এটা মানায় না, কারণ তাদের ভরণ পোষণ করেছিল পাকিস্তানিরা। তার ছেলে হয়েছে পাকিস্তানের সামরিক হসপিটালে। এটা হলো ভারতের বয়ান। তিনি ভারতের দালাল হিসাবে কাজ করেছেন। তাকে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত করে বাংলাদেশে প্রেরণ করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতিকে জিয়াউর রহমানকে হত্যা করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদত বরণ করেন, হাসিনা ধরা পড়েছিল কোথায়, আখাউড়া বর্ডারে, সাজদা চৌধুরী সহ 2 জন পলায় যাচ্ছিল ভারতে। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে না থাকো, তাহলে তুমি ভারতে পলায় যাচ্ছিলে কেন? সাজদা চৌধুরী সহ আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল, শেখ মুজিবের প্রতি শ্রদ্ধাশীল ছিল, যার কারণে হাসিনার বিরুদ্ধে কোনো পরবর্তী পর্যায়ে কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করে নাই। বিগত কয়েক বছর, কয়েক দশক যদি বলি, আমাদের বয়সে যদি 20 বছরের কথা চিন্তা করি, আমরা দেখতাম যে জামাত বা বিএনপি বা আপনাদের ঘটনা যারা দল আছে, বা আপনার কথাও যদি বলি, আপনারা আত্মগোপনে ছিলেন বা দেশে বিভিন্ন জায়গাতে ছিলেন, পালাতে দেখি নাই দেশ ছেড়ে। আপনার দেখাতে সবচেয়ে বেশি পালিয়েছে, দেশ ত্যাগ করেছে কোন দলের নেতারা? আমি কখনো আমার ঘর ছেড়ে যাই নাই। বিগত 91 সালের পর থেকে কখনো আমি আমার ঘরের বাইরে থাকি নাই। আমি সবসময় ঘরে ছিলাম। আমাকে যখনই অ্যারেস্ট করেছে হাসিনার লোকেরা, আমার ঘর থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, অথবা এরশাদের সময় আমার ঘর থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এরশাদের সময় আমাকে 2 বার গ্রেপ্তার করা হয়েছিল বিনা কারণে। হাসিনার সময় বিনা কারণে আমাকে, আমি যখন কোর্টে সারেন্ডার করতে গেলাম, ওখান থেকে আমাকে গ্রেপ্তার করা হয়। আমার সাথে বিএনপির অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়। যদি তাদের মধ্যে সেরকম অন্যায়ের মনোভাব না থাকে, তারা পলাবে কেন? তারা চুরি করেছে, ডাকাতি করেছে, লুণ্ঠন করেছে, এ দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সুতরাং তাদের মনে তো একটা ভয় আছে, জেলে যেতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, যার জন্য তাদের বাপের বাড়ি ভারতে চলে গেছে। অনেকে দেখলাম থাইল্যান্ডে আছে, অনেকে মালয়েশিয়াতে আছে, অনেকে এখন ব্যবসা বাণিজ্য করে দুবাইতে নাগরিকত্ব নিচ্ছে এবং পার্মানেন্ট রেসিডেন্সি নিচ্ছে। অনেকে ইউকেতে লুকিয়ে আছে, অনেকে আমেরিকাতে লুকিয়ে আছে, বিভিন্ন দেশে লুকিয়ে আছে। তারা আর এই দেশে আসতে পারবে না, তাদের টাইম শেষ। যেমন 1947 সালে সবচেয়ে বড় দল কে ছিল? মুসলিম লীগ। 1971 সালে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আওয়ামী লীগেরও 2024 সালে এই আন্দোলনের মাধ্যমে তাদের স্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই আওয়ামী লীগ আর উঠে বসে দাঁড়াতে পারবে না দল হিসাবে। কিন্তু দাবি করা হচ্ছে যে যেই দেশ যারা স্বাধীন করছে তারা স্বাধীন করে নাই, স্বাধীন করেছে সামরিক বাহিনীর লোকেরা, জনগণ। আপনি তো উত্তর দিলেন। তারা যদি স্বাধীন করতো, তাদের মধ্যে কয়েকজন বীর বিক্রম হইতো, বীর উত্তম হইতো, বীরশ্রেষ্ঠ হইতো। তারা ক্ষমতার ব্যবহার করে তাদের নাবালক ছেলেগুলিকে মুক্তিযুদ্ধ বানিয়ে দিয়েছে। যাদের 4 বছর বয়স ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করে দিয়েছে। যারা বিদেশে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে। এটা আমি আবারই বলি, রিপিট করি, মুক্তিযুদ্ধ মন্ত্রীকে আমি অনুরোধ করেছি, এগুলি সব বন্ধ করেন, 30-40 হাজার 50 হাজারের মধ্যে নিয়ে আসেন। জনগণের টাকাটা এইভাবে লুণ্ঠন করাটা ঠিক হবে না। আচ্ছা স্যার, 15 আগস্ট আপনি কোথায় ছিলেন, কেমন ছিল ওই সময়গুলো? 15 আগস্ট আমি আমার ঘরেই ছিলাম, এখানে যেখানে দেখতেছেন এখানেই ছিলাম। ওই সময়টা কেমন ছিল? এটা নাজাত দিবস ছিল বাংলাদেশের জনগণের জন্য। জনগণ স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছিল। আমরা যারা আর্মিতে ছিলাম, আমরা তার জন্য কোনো দুঃখ প্রকাশ করি নাই, কারণ আমাদের উপর সে জুলুম করেছিল রক্ষী বাহিনী দিয়ে। মুক্তিযুদ্ধ সে দেখে নাই, শুধু মুক্তিযোদ্ধাদেরকে তিনি সম্মান করতে জানে নাই। আচ্ছা, ওই সময়ে
আর্মি দুঃখ প্রকাশ করে নাই। না, কেউ করেনি, উল্লাস করেছে বিভিন্ন ক্যান্টনমেন্টে। বারবার শুনেছি বিভিন্ন জনের স্মৃতিচারণ করে, বিশেষ করে তাজউদ্দিনের ছেলে সোহেল তাজ ভাই বলেছেন যে জাতীয় চার নেতা নিয়ে শেখ হাসিনা বিরূপ মন্তব্য করেছে, যে তারা দেখেছি কি করেছে আমার বাপের জন্য। এই চার নেতা নিয়ে আপনি কি বলবেন, তাদের ভূমিকা কি? আমি যেহেতু তখন আওয়ামী লীগও করি নাই, আওয়ামী লীগের সদস্যও ছিলাম না, সুতরাং কোনো নেতা সম্বন্ধে তাদের সম্বন্ধে আমার মন্তব্য করার কোনো বিষয় নেই। চুপ্পু সাহেবকে 8ই আগস্ট সরানো উচিত ছিল, কারণ সে একটা দুর্নীতিবাজ লোক, নাটকের লোক, সিনেমার লোক, এবং অরিজিনালি বাংলাদেশের লোকও না সে। তার বাড়ি হলো বিহারে, ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। আমরা যদি স্বৈরাচারী সরকারের পতন হয়, তাহলে স্বৈরাচারের শিকড় তো বাংলাদেশে রয়ে গেছে, সেটা হলো রাষ্ট্রপতি। শিকড় যতদিন সরাবে না, গাছের ডালপালা মিলতে থাকবে। সুতরাং শিকড়টা সরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুপ্পু থাকার কারণে অনেক আওয়ামী লীগের লোকেরা মনে করে চুপ্পুর উপর ভর করে তারা হয়তো আবার আগামী দিনে রাজনীতি করার সুযোগ পাবে। যে বা যারা রাখতে চায়, আমি মনে করি তারা ভারতকে সাহায্য করতেছে, আওয়ামী লীগকে সাহায্য করতেছে, হাসিনাকে সাহায্য করতেছে। চুপ্পুকে সরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কে হবে না হবে এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আল্লাহ যাকে পছন্দ করে, যার দ্বারায় দেশের কাজ হবে, মানুষের কাজ হবে, আবেগী হবে না, বাস্তববাদী হবে, সৎ হবে, নিষ্ঠাবান হবে, দেশপ্রেমিক হবে, এবং ভারতের দালাল হিসাবে কাজ করবে না, এই ধরনের ব্যক্তিকে সবাইয়ের উচিত সিলেক্ট করে যথাশীঘ্রই সম্ভব রাষ্ট্রপতি ভবনে বসানো, অন্যথায় সমস্যা হতে পারে। এমনিতে ভারতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের অফিস করা হয়েছে, খোলা হয়েছে, আবার বাংলাদেশে বিভিন্ন সময় নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি। আবার এর সাথে প্রেসিডেন্ট চুপ্পুর একটা সম্পৃক্ততা অনেকে বলছে, যে হয়তো তার সাথে হাসিনার যোগাযোগ বা বিদেশে আওয়ামী লীগের যোগাযোগ, যার কারণে বাংলাদেশে একটা মিশ্র প্রতিক্রিয়া। আসলে কি আপনার কি মনে হয়? যোগাযোগ থাকুক বা না থাকুক, সে যখন সর্বোচ্চ পদে আসীন আছে, তখন অনেকে মনে করতেছে হাসিনার ভূত এখনও বঙ্গভবনে বসে আছে। সুতরাং এই ভূতটাকে সরানো খুবই জরুরি। অনেকে বলে, আমিও শুনি, ফেসবুকেও দেখি, হোয়াটসঅ্যাপেও দেখি, এটা তাদের একটা চিন্তা চেতনা। এই চিন্তা চেতনা যে অমূলক নয়, তারও একটা কারণ আছে। কারণ বাংলাদেশে জীবিত রাজনীতির মধ্যে, জীবিত যারা আছে রাজনীতিবিদদের মধ্যে, সক্রিয় রাজনীতিতে আমি ছাড়া আর কেউ নাই। এবং বঙ্গভবনে শহীদ রাষ্ট্রপতিকে সাহায্য করে একসাথে কাজ করেছি, এই ধরনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাওয়ালা কোনো লোক বাংলাদেশে নাই। এবং মন্ত্রী হিসাবে আমি 3বার মন্ত্রী ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। 6বার এমপি ছিলাম। আমি আমার সংসদে যে ভূমিকা রাখার কথা সেটা রেখেছি। আমার কোনো শত্রুও বলবে না আমি কোনো দুর্নীতি করেছি। আমি কারো পক্ষেও নিই নাই, কারো বিপক্ষেও নিই নাই। যেটা ন্যায় নীতি সেটাই কাজ করার চেষ্টা করেছি। এই কারণে হয়তো দেশের জনগণ আমার নাম নিতে পারে। আমি তো মানুষের অন্তরে ঢুকতে পারবো না, এটা তো শুধু আল্লাহই ঢুকতে পারে। তারা কেন তাদের অন্তর থেকে এই নামগুলি বলতেছে, এটা আল্লাহ ছাড়া তো কেউ বলতে পারবে না। আচ্ছা, এখন আমরা যারা 90s জন্ম, তারা দেখে আসছে বিগত 20 বছর, 25 বছর বা 30 বছর যাবত যে বাংলাদেশের যারা প্রেসিডেন্ট, তাদের ফিতা কাটা, কবর জিয়ারত করা কিংবা কোনো কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা ছাড়া কোনো কাজ আমরা দেখি না দৃশ্যমান। তো সেক্ষেত্রে মানে আপনি বা কি করতে পারবেন? এটার জন্য আমিও আংশিকভাবে দায়ী। কারণ 1991 সালে যখন রাষ্ট্রপতি শাসন থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে আসার কথা, তখন আমি একটা মুখ্য ভূমিকা পালন করি। তখন আমি নিজে প্রস্তাব দিয়েছিলাম যেখানে রাষ্ট্রপতির নাম লেখা আছে সেখানে প্রধানমন্ত্রীর নাম লেখা হোক। সুতরাং আমি এই দায় এড়াইতে পারি না। এটা আমার অনভিজ্ঞতা এবং আমার না জানার কারণেই এই কাজটা আমি করেছিলাম। একটা মানুষ আইনে যায় থাকুক না কেন, যেটা মানুষের জন্য মঙ্গল সেটাই তাকে করতে হবে। কিন্তু আমরা অনেকে ক্ষমতায় বসে সেটা ভুলে যাই। আল্লাহর কথাও ভুলে যাই, নবীর কথাও ভুলে যাই, হাদিসের কথাও ভুলে যাই, কোরআনের কথাও ভুলে যাই। আমরা নিজেই ক্ষমতায় থাকার জন্য যা যা করার প্রয়োজন সেটাই করি, যার কারণে বাংলাদেশের মানুষ এত কষ্ট পাচ্ছে।
ক্ষমতা আমার কাছে যতই থাকুক না কেন, আইন আমাকে যতই ক্ষমতা দেখ না কেন, আমাকে দেখতে হবে এই ক্ষমতার প্রয়োগটা দেশের জন্য ভালো হবে কিনা, জনগণের জন্য ভালো হবে কিনা। নিজের জন্য ভালো হবে, নিজে ক্ষমতার থাকার জন্য ভালো হবে, এই ধরনের কোনো আইনের আশ্রয় নেওয়া কখনো ঠিক হবে না। আচ্ছা, তো এখন এই যে বিগত বছরগুলোতে যে রাষ্ট্রপতিরা তাদের আসনে বসে যে পুতুলের মতো আচরণ করে গিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রবিরোধী কাজও করে গেছে, তো এগুলো আসলে দায় কে নিবে বা এর বিচার? এটা রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমতা নাই, সুতরাং তার কিছু করার নেই। কারণ প্রধানমন্ত্রী যেটা রিকমেন্ডেশন করে দেবে রাষ্ট্রপতিকে সেটাই পালন করতে হবে। আমরা চেষ্টা করছি এবার সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতায়ন করার জন্য, ভারসাম্য নিয়ে আসার জন্য। ভারসাম্য আসলে দেশের জনগণ উপকৃত হবে এবং প্রধানমন্ত্রী হিসাবে কেউ আগামীতে আর স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করবে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সংসদীয় পদ্ধতিতে সংসদে হলো সর্বময় ক্ষমতার মালিক এবং যিনি প্রধানমন্ত্রী হন তিনি সংসদ দ্বারায় পরিচালিত হন, সংসদের পরামর্শে কাজ করেন। সুতরাং তিনি যেটা রিকমেন্ডেশন দেন এটা রাষ্ট্রপতিকে অবশ্যই করতে হয়। রাষ্ট্রপতি যদি মনে করে এখানে ভুল ভ্রান্তি আছে তাহলে এটা প্রাইভেটলি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এটা নিরসন করতে পারে। তারপরেও যদি প্রধানমন্ত্রী মনে করে উনি সঠিক, পার্লামেন্ট সঠিক, তখন রাষ্ট্রপতির কাছে আর অন্য কোনো পন্থা থাকে না। প্রধানমন্ত্রী যেটা রিকমেন্ডেশন করে সেটাকে পালন করতে হয়। কারণ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যদি একসাথে কাজ না করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং এখানে প্রধানমন্ত্রীকে গুরুত্ব দিতে হবে, রাষ্ট্রপতিকেও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কাজ করতে হবে। আমি আবারই বলি, যদি কোনো বিষয়ে রাষ্ট্রপতি মনে করে এটা ঠিক হচ্ছে না, তিনি আনঅফিসিয়ালি প্রধানমন্ত্রীর সাথে এটা আলোচনা করতে পারেন, টেলিফোনে আলোচনা করতে পারেন, এক জায়গায় বসে আলোচনা করতে পারেন। তারপরেও যদি প্রধানমন্ত্রী মনে করে প্রধানমন্ত্রী যেটা রিকমেন্ড করেছে ওইটাই ঠিক, তাহলে রাষ্ট্রপতিকে সেটাই দায়িত্বটা পালন করতে হবে। এখানে রাষ্ট্রপতি একদিকে দৌড়বে, প্রধানমন্ত্রী একদিকে দৌড়বে, দেশ চলবে না। রাষ্ট্রপতিকে সংসদ এবং প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই কাজগুলি করতে হবে। তাদের পরামর্শের বাইরে কোনো কাজ করার এখানে স্কোপ নেই, কোনো সুযোগ নেই, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। জামায়াত এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে পদত্যাগ করবে, এটা বলা হচ্ছে। আবার এটা বলা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে, সেনা সমর্থিত বা যেটাকে বলা হয় জরুরি আইন জারি হবে। তো এই দুটো বিষয় নিয়ে আপনি কি বলবেন? আমি যেহেতু এই বিষয়গুলি জানি না, এনসিপি কি চিন্তা করতেছে তারা আমার সাথে কোনো আলোচনা করে নাই। জামাত কি করতে চায় বা কি করবে সেটাও আমার সাথে আলোচনা করে নাই। সেনাপ্রধানের সাথেও আমার সাথে কখনো দেশের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয় নাই। সুতরাং অনুমান নির্ভর একটা বিষয়ের উপরে দায়িত্বশীল ব্যক্তির পক্ষে কোনো একটা মতামত দেওয়াটা ঠিক হবে না। যেহেতু আমি বিষয়টা জানি না, সেটার উপরে আমার কোনো মতামত নাই। আচ্ছা, তো এখন পরিস্থিতিতে যদি ডক্টর ইউনূস পদত্যাগ করেন বা সেনাবাহিনী যদি ক্ষমতা নেন বা সেনা সমর্থিত সরকারের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, লাভ ক্ষতির বিষয়টা কি, জাতির কপালে কি আছে? আমি আপনাকে আবারই বলতেছি, জাতির উদ্দেশ্যে অনুমান নির্ভর কোনো বিষয়ের উপরে মন্তব্য করাটা জাতীয় পর্যায়ের থেকে সমীচীন নয়। আগামী দিন কী হবে না হবে এটা আল্লাহ নির্ধারণ করবেন। যেটা মানুষের জন্য ভালো, দেশের জন্য ভালো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের সাহায্য করবেন। এটাই আমি কামনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে রাখেন। স্যার, কিন্তু আপনার যেহেতু অভিজ্ঞশীল একজন রাজনীতিবিদ, আপনি তো দেখে আসছেন, বিভিন্ন রকম আমল দেখে আসছেন, আপনি সেনা সমর্থিত ওয়ান দেখে আসছেন বা এর আগে অনেক সুরেশার সময় দেখে আসছেন, তো সেটার ভিত্তিতে আপনার রাষ্ট্রের বিষয় কোনো শাসনে খারাপ না যদি আমি ভালো হই। যে ব্যক্তি ক্ষমতায় বসে সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর নবীকে ভয় করে, ধর্মের অনুশাসন অনুযায়ী কাজ করে, তাহলে সকল ধর্মের জন্য সেটা মঙ্গল হয়। যে কোনো লোক, আপনারা দেখেছেন শেখ হাসিনা সংসদীয় পদ্ধতিতে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি পৃথিবীর সবচেয়ে একজন স্বৈরাচারী শাসক হিসাবে নিজকে প্রতিষ্ঠা করেছেন, অনেক লোককে হত্যা করেছেন। একইভাবে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিল জাসদের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছে,
হাসিনা হত্যা করেছে, সুতরাং তারা হত্যাকারী হিসাবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। আপনার কাছে ক্ষমতা আছে এর অর্থ এই না আপনি এটা অপব্যবহার করবেন। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমতা দেন মানুষের মঙ্গলের জন্য, মানুষকে সাহায্য করার জন্য, দেশের উন্নয়ন করার জন্য, দেশের উন্নতি করার জন্য, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য। সামাজিক মাধ্যমেও দেখি বা বিভিন্ন সভা সমাবেশে দেখি যে জামায়াতের তো আসলে 16 বছর বা তার বিশেষ সময় তারা সাংগঠনিক কোনো কাজ করতে পারে নাই। 5 আগস্টের পরে তারা সাংগঠনিকভাবে এভাবে সভা সমাবেশ করছে। ভোটের মাঠে তাদেরকে একটা আবেদন অনেকে বলছে। একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে আপনি কি বলবেন এই বিষয়ে? আপনি যেটা বলছেন এটা ঠিক না। জামাত হয়তো মাঠে ছিল না, কিন্তু তাদের কার্যক্রম কখনো বন্ধ হয় নাই। তারা ঘরোয়াভাবে তাদের কর্মকাণ্ড সবসময় পরিচালনা করে আসছে, প্রকাশ্যে করে নাই বা পত্রপত্রিকায় এটা কভারেজ হয় নাই। অন্যান্যরা যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ড করছে, আমি মনে করি জামাত আরও সুশৃঙ্খলভাবে তাদের কর্মকাণ্ডগুলি করেছে, তাদের দলকে তারা গুছিয়ে নিয়েছে। বরং আমরা মাঠে ময়দানে দৌড়ে মারপিটে খেয়েছি, জেলে গিয়েছি। হাসিনার সময় আমাকে জেলে যেতে হয়েছে, আমার বিরুদ্ধে মামলাও হয়েছিল, একাধিক মামলা হয়েছিল। আমার বিরুদ্ধে 3বার দুদকের মাধ্যমে 3বার আমার বিরুদ্ধে ইনকোয়ারি করেছে। আল্লাহর মেহরবানি, আমার নবীজির দয়া, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত হয় নাই। শেষ পর্যন্ত আমাকে একটা সার্টিফিকেট দিয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই। তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড, আমি বলেছি আপনাকে, তারা সব সময় চালিয়ে গেছে। কেউ প্রকাশ্যে করেছে, কেউ অপ্রকাশ্যে করেছে। সাংগঠনিক কর্মকাণ্ড কারো বন্ধ হয় নাই। মানে তাদের দাওয়াতের কাজটা তারা অব্যাহত রেখেছিল। আচ্ছা, যে ভোটের মাঠে যে কথা বলা হচ্ছে আসন বিন্যাস বা ভোট কত পার্সেন্ট ভোট, এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলির উপর আমার খুব একটা আস্থা নেই। এটা দেখি মাঝে মাঝে পত্রপত্রিকায়, এটা যে কত দূর যুক্তিসঙ্গত সেটা অনেক প্রশ্ন আছে। আপনি যাদের মতামত নিলেন, কত পার্সেন্ট লোকের মতামত নিয়ে কত পার্সেন্ট লোকের সম্বন্ধে বলছেন। আপনি যদি 200 লোকের মতামত নিয়ে 18 কোটি লোকের কথা বলবেন, তাহলে এটাতে টিকতো না। ভোটারের সংখ্যা 12 কোটি, আপনি হয়তো 1200 লোকের মতামত নিলেন। 1200 লোকের মতামত নিয়ে তো 12 কোটি লোকের মতামত আপনি এখানে অন্তর্ভুক্ত করতে পারেন না। সুতরাং এগুলির মধ্যে খুব একটা যুক্তি আছে এটা আমি বিশ্বাস করি না। স্যার, এখন ভোটের কথা বলা হচ্ছে, নির্বাচনের তারিখ নিয়েও অনেক রকম আবেদন, প্রহসন, প্রতিহিংসাত্মকমূলক বক্তব্য আমরা দেখছি। কিন্তু সচেতন যারা নাগরিক তারা বলছেন যে ভোট সম্পাদন তো করতে গেলে পুলিশের একটা বড় ভূমিকা থাকবে। যেখানে পুলিশ নাই, পুলিশ সব জায়গাতে এখন আসছে না, তাহলে ভোটটা কিভাবে হবে? আর ভোট যদি হয়, অনেকে বলছে যে সবচেয়ে ভয়ঙ্কর রকমের একটা ভূমিকা অথবা করবে পুলিশ। এই বিষয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় এটা ঠিক। আমি যেটা প্রেস কনফারেন্স করে গত মঙ্গলবারে বলেছি যে নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র যেগুলি আছে মাঠে, আওয়ামী লীগের অন্তত আমার জানা মতে 16,000 অবৈধ অস্ত্র আছে তাদের নেতাকর্মীদের কাছে। এছাড়াও পুলিশের কাছ থেকে যেগুলি লুণ্ঠন করা হয়েছিল সেই অস্ত্রগুলি এখন উদ্ধার হয় নাই। সুতরাং এই অস্ত্রগুলি মাঠে রেখে আপনি নির্বাচনে গেলে কতদূর সুষ্ঠু নির্বাচন হবে এটা একটা চিন্তার বিষয় রয়েছে। ডক্টর ইউনূস সাহেব তিনি বারবার বলছেন এটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। তবে উনাকে আমি অনুরোধ করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগে তিনি এই অস্ত্রগুলি উদ্ধারের ব্যবস্থা নিক, এবং বিভিন্ন জায়গায় যারা বিতর্কিত লোক, যারা সমাজের জন্য বোঝা, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে গ্রেপ্তার করে জেলে আবদ্ধ করা হোক, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক। যারা ভালো মানুষ তাদেরকে শান্তিতে থাকতে দেন, যারা সমাজের জন্য বোঝা তাদেরকে জেলে নিক্ষেপ করেন, কারণ এরা দেশের মঙ্গল চায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচনের ক্ষেত্রে এটা নিয়ে আবার একটা আবেদন তৈরি হয়েছে, তো এবং কি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা তো অনেক আগে হওয়ার কথা, কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই নিয়ম অনুযায়ী নির্বাচন করা উচিত। প্রতি 2 বছর বা 3 বছর যেটা নিয়ম আছে সেটা করা উচিত, কারণ তাদেরকেও তো শিক্ষা দিতে হবে, জানার সুযোগ দিতে হবে। না হলে তারা রাজনীতির মাঠে এসে কী কাজ করবে? ওখান থেকেই তো তাদেরকে শিক্ষাটা গ্রহণ করতে পারে। যারা চাকরিতে যাবে, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তারা চাকরিতে যাবে, যারা গবেষক হতে চায় তারা গবেষণা করবে, যারা বৈজ্ঞানিক হতে চায় তারা বৈজ্ঞানিক হবে, কেউ পাইলট হবে, কেউ আর্মিতে যাবে, কেউ এয়ারফোর্সে যাবে, কেউ নেভিতে যাবে, কেউ বিভিন্ন জায়গায় চাকরিতে চলে যাবে, বিদেশে চলে যাবে। এবং যারা রাজনীতিতে আসতে চায় তাদের জন্য একটা সুযোগ, তারা এই নির্বাচনের মাধ্যমে জাতীয়ভাবে কীভাবে নির্বাচন করতে হয় এটার অন্তত
100%-এর মধ্যে 2% হোক, 3% হোক, একটা তো শিক্ষা পেল। সুতরাং এগুলি সবসময় হওয়া উচিত। এখানে কোনো আর ন্যারেটিভ তৈরি করা যাবে না। এখানে ন্যারেটিভ হলো একটাই, বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। এখানে বিভেদ যারা সৃষ্টি করবে মনে করবেন তারা ভারতের দালাল। আচ্ছা, কিন্তু এখানে আপনার তো সংযোগ করতে চাই, বিভেদের কথা বলে দিল, কিন্তু বিভেদ তো তৈরি হচ্ছে, বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে ডাকসুতে ছাত্র শিবির এবং ছাত্রদল নিয়ে একটা দ্বন্দ্ব আমরা দেখছি। একটা পর্যায়ে ছাত্রদল ডাকসু নির্বাচনও করতে চায়নি, এখন তারাও প্যানেল তৈরি করছে। আমি এটা দ্বন্দ্ব বলবো না, আমি বলবো যে এটা প্রতিদ্বন্দ্বিতা। এটা তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী হবে, দ্বন্দ্ব বলবেন কেন? তারা তো কোনো মারপিটে করতেছে না এটা নিয়ে। তারা প্রতিদ্বন্দ্বী করবে একজন আরেকজনের বিরুদ্ধে। ছাত্ররা বা ছাত্রীরা যাকে ভোট দেয় তারাই নির্বাচিত হবে। সবাইকে এটা মেনে নিতে হবে, শান্তির পথে এগোতে হবে। সবসময় যদি আমরা অশান্তি থাকতে চাই, আমাদেরকে শান্তিটা কে দেবে? শান্তি তো কিনে পাওয়া যায় না, এটা আমাদেরকে নিজেই সৃষ্টি করতে হবে। কোন রাস্তায় গেলে দেশের ভালো হবে সেটা চিন্তা করতে হবে। চোখ বন্ধ করলে প্রলয় বন্ধ হয় না, অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। আমরা যারা শিক্ষিত লোক তাদেরকে দেশের কথা চিন্তা করতে হবে, দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, মনুষ্যত্ব ফিরিয়ে নিয়ে আসতে হবে, যেটা বিলুপ্ত হয়ে গেছে মনুষ্যত্ব। গত 15 বছরে আমাদের মধ্যে মনুষ্যত্ব নেই। আমরা ব্যাংকের টাকা মনে করেছি আমার বাপ দাদার টাকা, লুটপাট করো। ঘুষের টাকা মনে হচ্ছে এটা হালালের টাকা, এটা লুটপাট করো। এইটার থেকে বেরিয়ে আসতে হবে। ওই দিন দুদকের চেয়ারম্যানে বলছিল যে সম্পূর্ণভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। আমি ওনাকে বলছি এই সমস্ত বক্তব্য দেবেন না। এই সমস্ত বক্তব্য যদি দেন তাহলে দুর্নীতিবাজদেরকে উৎসাহ দেওয়া হবে। আপনাকে বলতে হবে দুর্নীতি জিরো টলারেন্স, বন্ধ হবে। আমি মন্ত্রী যখন ছিলাম, যোগাযোগ মন্ত্রী 1991 থেকে 1996 পর্যন্ত, আমার মন্ত্রণালয়ে আমি কাউকে দুর্নীতি করতে দিই নাই। যারাই করেছে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছে, ঘরে পাঠিয়ে দিয়েছি। এটা ক্লিয়ার সিগন্যাল যে সৎভাবে কাজ করবে প্রমোশন পাবে, অসৎভাবে কাজ করো ঘরে চলে যাও। আপনি এটা লক্ষ্য করেছেন কিনা যে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ যেভাবে জামাত অথবা শিবিরকে নিয়ে কথা বলতো, ঠিক একই ভাষায় আমরা ছাত্রদল বা যুবদলের মধ্যে দেখতে পাচ্ছি। আর আপনি দু একটা মিছিল বা স্লোগান লক্ষ্য করেছেন কিনা যে যেটা মানে কলকাতার মিছিল, যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বা জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, এই বিষয়গুলো আমি সবাইকে অনুরোধ করব আবেগী না হয়ে বাস্তববাদী হন। কাকেও আঘাত করা, কারো ক্ষতি করা, এটা আল্লাহ কখনো সহ্য করবে না। এখন আল্লাহ মাফও করবে না। কতগুলি গুণ আছে যেগুলো আল্লাহ মাফ করবে না। একটা হলো আল্লাহর সাথে কাকেও শরিক করা, আর একটা হলো অন্যের ধন, অন্যের মাল হজম করা। তৃতীয়টা হলো কাকেও কথায় হোক শারীরিকভাবে হোক কাকেও আঘাত করা। সুতরাং কারো আঘাত পায় এই ধরনের বক্তব্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদেরকে আরও সংযত হয়ে বক্তব্য রাখতে হবে, কথা বলতে হবে। আমি যেহেতু একটা দলের নেতৃত্ব দিই, সবাই আমাকে সুযোগ দিয়েছে আমি নেতৃত্ব দিই। আমি নেতৃত্ব দিই বলবো না, আমি তাদের সাথে একজন সাথী হিসাবে কাজ করি। সুতরাং অন্য দল সম্বন্ধে না জানে না শুনে মন্তব্য করাটা ঠিক হবে না। আমাকেও তো প্রতিদিন অনেকে সমালোচনা করে, আমি তাদের দোয়া করি আল্লাহ তাদের যেন সুবুদ্ধি দেয়। আমি যদি ভুল করি আমাকে সমালোচনা করবে, আমি যদি ভুল না করি তাহলে আমাকে সমালোচনা করবে না, আমি এটাই আশা করি। এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সকলকে শুভ বুদ্ধি দেয়, আমরা যেন সৎ পথে চলতে পারি, আল্লাহর পথে চলতে পারি, আল্লাহর নবীর নির্দেশিত পথে চলতে পারি। আমি আপনাকে প্রথমেই বলেছি আমি আমার দল নিয়েই ব্যস্ত। আমার দলকে যেভাবে সঠিক পথে রাখতে হয় সেটাই চেষ্টা করছি। অন্যের দলের সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না। বর্তমানে আমি সরকারের কাছ থেকে পয়সা পাই, 8 লক্ষ টাকা মতো পাই এনবিআর কাছে। আমার পয়সাগুলি দিচ্ছে না। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে আপনি সরকারের কাছে কীভাবে পয়সা পান? স্বাভাবিক প্রশ্ন। আমার একমাত্র আয়ের উপার্জন হলো আমার পেনশন। পেনশনের কোনো ইনকাম ট্যাক্স নেই। বীর বিক্রমের টাকা পাই, এটার কোনো ইনকাম ট্যাক্স নেই। আমার একতলা দোতলা ভাড়া ঘরের, এই ঘরের একতলা দোতলা ভাড়া। সুতরাং ভাড়াটিয়ারা ইনকাম ট্যাক্স কাইটাই আমাকে ভাড়াটা দেয়। সুতরাং আমার কোনো ইনকাম ট্যাক্স নেই। যেহেতু আমার কাছে একটা 14 বছরের পুরানো পাজেরো জিপ আছে, এমপি হিসেবে পেয়েছিলাম 2010 সালে। সেই জিপের জন্য আমাকে প্রতি বছর
1.5 লক্ষ করে ট্যাক্স দিতে হয়। এটা ট্যাক্স না দিলে আজকে যারা জিপ কিনছে তারও 1.5 লক্ষ টাকা, 2 বছর পরেও যারা আগেও যারা গাড়ি কিনেছে তাদেরও 2 লক্ষ টাকা, আর আমার 14 বছর আগেও যে গাড়ি সেটার জন্য 1.5 লক্ষ টাকা দিতে হয়। সুতরাং এই টাকাগুলি আমার থেকে জবরদস্তি নিয়ে যাচ্ছে ইনকাম ট্যাক্সের নামে, অথচ আমার ইনকাম ট্যাক্স নেই। সুতরাং শেষে যখন আমি ইনকাম ট্যাক্স রিটার্ন দিই, আমি প্রতি বছর সরকারের কাছে 1.5 লক্ষ টাকা মিনিমাম পাওনা থাকি। আমি এনবিআর দরখাস্ত করেছিলাম আমার টাকাগুলি ফেরত দেওয়ার জন্য। এটা একটা অসভ্য দেশ, অসভ্য অফিসাররা বসে আছে, যার কারণে এই টাকাগুলি ফেরত পায় না। বিদেশে কিন্তু নিয়ম হলো আপনি ইনকাম ট্যাক্স দেওয়ার পরে আপনি যদি সরকারের কাছে পাওনা থাকেন, আপনাকে সেই চেকটা ঘরে পৌঁছায় দেয়। কিন্তু বাংলাদেশে এই রীতিটা চালু হয় নাই। আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মঙ্গল চায় নাই। আর শেখ মুজিবের কথা বলেন, শেখ মুজিবের পরের কথা বলেন, তারা সবসময় ভারতের দালালি করেছে। তাদের উচিত বাংলাদেশের জনগণের দালালি করা। আপনাকে হতে হবে বাংলাদেশের জনগণের দালাল, ভারতের দালাল না। ভারতের দালাল যারা হবে আগামী দিন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে, হয়তো তারা ভোটে জিততেও পারবে না, এরকম একটা অবস্থা হতে পারে। কারণ জনগণ এখন ভারতকে ভালোভাবে চিনতে পেরেছে। ভারত যে আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা নিয়েছিল, হাসিনার আমলে আপনি নিশ্চয়ই জানেন, যশোর দিয়ে তারা সিলেট দিয়ে বাইরে হবে, ত্রিপুরা দিয়ে বাইরে হবে, বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে তারা রাস্তাঘাট করেছে বাইরে হওয়ার জন্য। এই যে পদ্মা সেতু করেছে, পদ্মা সেতু তো করেছে বাংলাদেশের জনগণের জন্য না, ভারতের মালামাল খুলনার বন্দর থেকে ক্যারি করার জন্য, মংলা বন্দর থেকে ক্যারি করার জন্য, ভারতের সুবিধার জন্য এরা করেছে। রেলের করিডোর দিয়েছিল, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ থেকে রেল শুরু হবে, তাদের 7 স্টেটে যাবে। এটার জন্য তো কেউ সেদিন প্রতিবাদ করে নেই। এখন সব বীর বাহাদুর, এখন মরদ হয়ে গেছে, এখন প্রত্যেক দিন প্রত্যেকটা জিনিস সম্বন্ধে লিখতেছে। কিন্তু হাসিনার সময় কুকুরের মতো লেজ নিচে করে বসেছিল। হাসিনা যখন বন্দরগুলি একের পর এক দিয়ে দিচ্ছিল, তখন এই বীর পুরুষেরা কখনো কথা বলে নাই। হাসিনা যখন রেল দিয়ে দিল, যে রেল বাংলাদেশের বুকের উপর দিয়ে যাবে, কোনো ট্যাক্স দিতে হবে না, বন্দরগুলি ব্যবহার করতে পারবে, কোনো ট্যাক্স দিতে হবে না, রাস্তা ব্যবহার করতে পারবে, কোনো ট্যাক্স দিতে হবে না, চট্টগ্রাম বন্দর থেকে রামগড় হয়ে ত্রিপুরা যাইতে পারবে, কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে পূর্ব দিকে যে কোনো জায়গায় যেতে পারবে, যে কোনো রাস্তা দিয়ে, ভারতের জন্য কোনো ট্যাক্স নেই, যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে। তখন তো এই মরদেরা কোনো কথা বলে নাই। এখন কিন্তু সবগুলি মরদ সাজে গেছে, সবগুলি ফেসবুক ফাটাই ফেলতেছে, হোয়াটসঅ্যাপ ফাটাই ফেলতেছে। মনে হচ্ছে নতুন মরদগুলি আবার পুনর্জন্ম নিয়েছে হাসিনা যাওয়ার পরে। এই মরদগুলিকে আগে দেখি নেই, এই হ্যাডামওয়ালা মরদগুলিকে আগে যদি দেখতাম এটা আনন্দ পেতাম। কারণ আমিও একজন ক্যাপ্টেন হিসাবে, তরুণ ক্যাপ্টেন হিসাবে বিদ্রোহ করেছিলাম। তখন আমার বয়স কী ছিল, আমি তো এটা জীবনের ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু এখনও যে মরদগুলি ফেসবুকে লেখে, তাদেরকে কিন্তু হাসিনার আমলে লেজটা গুটাইয়ে নিচে বসা ছিল। 1977 থেকে আমি বিভিন্ন জেলার নেতাদের নাম প্রস্তুত করতে শুরু করি। আগামী দিনে সম্ভাব্য কারা এমপি ইলেকশন করতে পারবেন, কারা নেতৃত্ব দিতে পারবেন। আমি বিভিন্ন জেলায় যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সফর করেছি, আমি ডিসিদের সাথে বসে, এসপিদের সাথে বসে, তখনকার সিইও ডেভেলপমেন্ট ছিল, ওসি ছিল, তাদের সাথে বসে বিভিন্ন এলাকার নেতাদের নামগুলি কালেকশন করতে থাকি। কারণ আমি জানি আজকে হোক কালকে হোক রাজনীতিতে আমাদেরকে ফিরে যেতে হবে, ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কোনো অবকাশ নাই। সুতরাং তখন থেকে আমার একটা প্রস্তুতি ছিল। যখন আমরা 1977 সালে 2 অক্টোবর কু হলো, এটা সর্বশেষ কু হলো। 19টা কু আমি শহীদ রাষ্ট্রপতির সাথে থেকে সামাল দিয়েছি। এটা সর্বশেষ কুর পরে এটা চূড়ান্ত সিদ্ধান্ত হলো রাজনীতি খুলে দিতে হবে এবং নির্বাচনের ব্যবস্থা করতে হবে, রাজনৈতিক দল ফ্লোট করতে হবে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার নাম দিয়েছিল জাগদল। আমি ওনাকে পরে অনুরোধ করলাম এটা জাগদল না হয়ে জাতীয়তাবাদী দল হলে এটা বোধহয় মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং জনগণ এটা বেশি গ্রহণ করবে। তখন উনি পরবর্তী পর্যায়ে জাগদলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে নামকরণ করেন। ওই অরিজিনাল কাগজটা এখন আমার হাতে আছে। ওই কাগজটা যে 77 ইংরেজিতে লিখেছিলাম, 3 জন লোক উপস্থিত ছিল আমি যখন কাগজটা তৈরি করি। একটা হলো আরিফ মঈনুদ্দিন, প্রফেসর আরিফ মঈনুদ্দিন, একসময় বিএনপির উপমন্ত্রী ছিল, আর মন্ত্রী ছিল, বাণিজ্য মন্ত্রী ছিল তানবীর আহমদ সিদ্দিকী।
ঈদের পরের দিন তারা দুজনে আমার বাসায় ক্যান্টনমেন্ট আজিজপল্লিতে আসছিল। ওখানে বসে আমরা অর্গানোগ্রামটা ঠিক করলাম, কে কাকে কোন পদে দেওয়া যায়। বিচৌধুরীর একটা প্রোগ্রাম দেখতাম, আমার ডাক্তার, দেখলাম যে উনি ভালো কথাবার্তা বলতে পারেন, জনগণকে কনভিন্স করতে পারেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুরোধ করলাম, ওনার বাবু রাজনীতি করেছে, সুতরাং একটা রাজনৈতিক পরিবারের লোক, কথাবার্তা তো ঠিকই বলে, ওনাকে নিয়ে আসা মহাসচিব বানিয়ে দেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাজি হয়ে ওনাকে ডেকে নিলেন, ডেকে নিয়ে ওনাকে মহাসচিব করে নিলেন। তবে উনি মহাসচিব ছিল হেলিকপ্টার মহাসচিব। জিয়া সাহেবের সাথে হেলিকপ্টারে করে যেতেন, একটা বক্তব্য রাখতেন। সংগঠন কিভাবে করে উনি কখনো জানতেন না। বিচৌধুরী হ্যাঁ, উনি সাংগঠনিক লোক না, সংগঠনটা আমরা ইউনিফর্মে করেছি। উনি এই স্বাধীনতা ঘোষণা করেছেন, উনি এই বিদ্রোহ ঘোষণা করেছেন। আমরা দুজনে একসাথে ছিলাম রেডিও স্টেশনে, কালুঘাট রেডিও স্টেশনে 27শে মার্চ সন্ধ্যার সময় আমরা দুজনে একসাথে বসা ছিলাম। উনি ওখানে বললেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট। এটা উনি বলেছেন, আমি পাশে বসা ছিলাম। সুতরাং আমি কারোর থেকে শুনা বা সাবিনা ইয়াসমিনের গান শুনে এগুলি বলছি না। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি মিলিটারি অফিসার ছিলেন, কিন্তু তিনি কিভাবে আসলে জননেতা হয়ে গেলেন, বা এখানে কর্নেল অলি সাহেবের অবদান বা ভূমিকা কি ছিল? যেহেতু এটার সাথে আমি জড়িত, আমি এটা বলতে চাই না। আমরা দুজন এক ভাইয়ের মতোই ছিলাম, এক প্রাণের মতোই ছিলাম, এক সুরে কথা বলতাম, যাই কিছু করতাম আমরা দুজনে আলোচনা করে করতাম। এটা বেগম জিয়া জানেন ভালো করে, তিনি বলবেন কিনা আমি জানি না। এবং তখন যে সমস্ত আর্মি অফিসাররা আমাদের সাথে ঘনিষ্ঠ ছিল, তারা এই জিনিসগুলি দেখেছে আমার কি রোল ছিল। আচ্ছা, লাস্ট প্রশ্নটা হচ্ছে, যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব, তিনি আর্মি চিফ ছিলেন, তিনি জানেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে কিভাবে কাজ করেছি, জীবিতদের মধ্যে তিনিও আছেন। মেজর কামরুল আছে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করেছেন, তিনিও দেখেছেন আমি কিভাবে বঙ্গভবন থেকে পুরো রাষ্ট্র কাজ করেছি, প্রেসিডেন্ট জিয়াকে সাহায্য করেছি, রাষ্ট্র পরিচালনার কাজে কিভাবে অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা কাকেও ছাড় দিই নেই, যেবা যারা অন্যায় কাজ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। এখানে কোনো কারো প্রতি কোনো দয়া দাক্ষিণ্যের কোনো অবকাশ ছিল না। বাকশাল